হ্যালো বন্ধুরা, বইমেলায় আপনাকে স্বাগতম। আজ আমরা থমাস টার্নারের লেখা দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটি নিয়ে কথা বলবো। আমাদের জীবনে আমরা প্রায়শই যে কোনো কিছু অর্জনের ওপর এবং কী ধরনের ফলাফল চাই তার উপর অতিরিক্ত মনোযোগ দিই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব গিটার বাজাতে শিখতে চাই, চিত্রকলার মাস্টার হতে চাই, অথবা নতুন দক্ষতায় নিখুঁত হতে চাই। কিন্তু থমাস এম টার্নার এই বইয়ে ব্যাখ্যা করেছেন যে আসল মজা তখনই আসে যখন আমরা পণ্যের ওপর অর্থাৎ চূড়ান্ত ফলাফলের ওপর মনোযোগ দেই না। যখন আমরা কেবল ফলাফলের কথা ভাবি তখন আমরা তাড়াহুড়ো শুরু করি, হতাশ হই এবং উপভোগ করতে ভুলে যাই। কল্পনা করুন আপনি একটি নতুন বাদ্যযন্ত্র বাজাতে শেখার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি প্রতিদিন ভাবেন যে আপনি কখন সেই গানটি নিখুঁতভাবে বাজাতে পারবেন যা আপনি খুব পছন্দ করেন। কিন্তু যখনই আপনি অনুশীলন করতে বসেন তখন আপনার মনে হয় যে এখনও অনেক কিছু শেখার আছে। আপনার আঙুলগুলি সঠিকভাবে নড়ছে না, সঙ্গীত সঠিকভাবে বেরোচ্ছে না এবং আপনি এটি বাজাতে পারছেন না। আপনি বিরক্ত হন। এখন সমস্যাটি হলো আপনি শিখতে পারছেন না, বরং আপনি কেবল ফলাফলের দিকে তাকিয়ে আছেন এবং প্রক্রিয়াটি উপভোগ করছেন না। টার্নার বলেন যে কোনো কিছুতে দক্ষতা অর্জনের জন্য কেবল ফলাফলের ওপর নয়, বরং যাত্রার ওপরও মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনি এই মানসিকতা গ্রহণ করেন যে আপনাকে কেবল অনুশীলনের ওপর মনোনিবেশ করতে হবে এবং প্রক্রিয়াটি উপভোগ করতে হবে, তখন ধীরে ধীরে আপনার দক্ষতা নিজেই বিকশিত হতে শুরু করে এবং আপনি চাপ ছাড়াই আরও ভালো হয়ে ওঠেন। এটি আরও ভালোভাবে বুঝতে ধরুন আপনাকে একটি চিত্রকর্ম তৈরি করতে হবে। যদি আপনি প্রতিটি স্ট্রোকের পরে ভাবতে থাকেন যে চূড়ান্ত চিত্রকর্মটি কেমন হবে, তাহলে আপনি প্রতিবার কাগজটি দেখলে হতাশ হতে পারেন। আপনার মনে হবে যে এটি এখন বিশেষ দেখাচ্ছে না এবং এটি আপনার আত্মবিশ্বাসও কমিয়ে দেবে। কিন্তু যদি আপনি প্রতিটি স্ট্রোককে এই দৃষ্টিকোণ থেকে দেখেন যে আপনি এখন কেবল একটি চিত্রকর্মই তৈরি করছেন এবং এই প্রক্রিয়াটি নিজেই মজাদার, তাহলে আপনি কোনো চাপ ছাড়াই আরও ভালোভাবে কাজ করতে পারবেন। আমরা যদি টার্নারের কথাগুলিকে খেলাধুলার দৃষ্টিকোণ থেকে বুঝতে পারি, আপনি যদি দেখেন এমনকি শীর্ষ ক্রীড়াবিদদেরও একই মানসিকতা থাকে। তারা কেবল ট্রফি জয়ের দিকে মনোনিবেশ করে না, বরং তাদের প্রতিদিনের প্রশিক্ষণ উপভোগ করে। প্রতিদিনের ভিত্তিতে ছোট বৃদ্ধি তাদের ফাইনাল ম্যাচ জিততে সাহায্য করে। যদি একজন ক্রিকেটার কেবল সেঞ্চুরি করার চিন্তা নিয়ে খেলে, তাহলে প্রতিটি বল মিস করার ভয়ে সে হয়তো পারফর্ম করতে পারবে না। কিন্তু যখন সে প্রতিটি বল সাবধানে খেলে এবং প্রতিটি নড়াচড়ার উপর কাজ করে, তখন সে একজন দুর্দান্ত ব্যাটসম্যান হয়ে ওঠে। এখন এটি জীবনে প্রয়োগ করুন। কখনো কখনো আমরা একটি বড় লক্ষ্য দেখে এতটাই চিন্তিত হয়ে পড়ি যে তা অর্জন করার আগেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। ধরুন আপনাকে একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আপনি কেবল শেষ পর্যন্ত কত নম্বর পেতে হবে তা নিয়েই ভাবতে থাকেন। যদি আপনার সম্পূর্ণ মনোযোগ কেবল সেই নম্বরের উপর থাকে, তাহলে পড়াশোনা আপনার জন্য বোঝার মতো মনে হতে শুরু করবে। কিন্তু যদি আপনি এই মানসিকতা গ্রহণ করেন যে প্রতিদিন আপনি একটু একটু করে পড়াশোনা উপভোগ করবেন এবং প্রতিটি নতুন বিষয় বোঝা একটি ছোট অর্জন হবে, তাহলে আপনি চাপ ছাড়াই আরও ভালোভাবে শিখতে পারবেন। টার্নারের এই ধারণাটি কেবল পড়াশোনা বা দক্ষতা সম্পর্কে নয়, এটি শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি চান তাহলে আপনি এটি আপনার ব্যক্তিগত জীবনেও দেখতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি নতুন অভ্যেস গ্রহণ করতে চান, ধরা যাক আপনি সকালে ঘুম থেকে ওঠার অভ্যেসে পরিণত হতে চান। যদি তুমি প্রতিদিন ভাবতে থাকো যে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছি না, আমি জানি না কখন এটা অভ্যেসে পরিণত হবে, তাহলে তুমি এটা নিয়ে আলোচনা করতে পারো। কিন্তু যদি তুমি শুধু এই প্রক্রিয়াটির ওপর মনোযোগ দাও, অর্থাৎ প্রতিদিন কিছু সময় সামঞ্জস্য করতে থাকো, তাহলে তুমি কোনো চাপ ছাড়াই এই অভ্যেসটি গ্রহণ করতে পারো। একইভাবে যারা জিমে যায়, তারা যদি কেবল এই চিন্তা করে যে তাদের কখন একটি নিখুঁত বডি ফিগার হবে, তাহলে তারা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়তে পারেন এবং ছেড়ে দিতে পারেন। কিন্তু যদি তারা এই মানসিকতা নিয়ে যায় যে তাদের প্রতিদিন কিছু উন্নতি করতে হবে এবং প্রতিদিনের ব্যায়াম উপভোগ করতে হবে, তাহলে তারা এটি দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারেন এবং ফলাফল স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে। আসলে যখন আমরা কেবল চূড়ান্ত ফলাফলের ওপর মনোযোগ দিই, তখন আমরা চাপের মধ্যে পড়ি, হতাশ হতে পারি এবং পথে হাল ছেড়ে দিতে পারি। কিন্তু যখন আমরা প্রতিদিন কেবল ছোট ছোট পদক্ষেপের উপর মনোযোগ দিই, তখন আমরা ক্লান্ত হয়ে পড়তে পারি এবং হাল ছেড়ে দিতে পারি। যখন আমরা প্রতিটি কাজ এই চিন্তায় করি যে আমাদের এতে নিখুঁত হতে হবে, তখন আমরা তাড়াহুড়ো করে ভুল করতে শুরু করি। কিন্তু যখন আমরা সেই কাজটি করার প্রক্রিয়াটি উপভোগ করি, তখন আমরা স্বয়ংক্রিয়ভাবে বিরক্ত হয়ে যাই। যখন একটি মানুষ হাঁটতে শেখে, তখন সে ভাবে না যে তাকে দ্রুত দৌড়াতে শিখতে হবে। সে কেবল হাঁটার প্রক্রিয়াটি চালিয়ে যায়। সে বারবার পড়ে যায়, কিন্তু সেটা উপভোগ করে। একইভাবে যখন আমরা কোনো নতুন কাজ শুরু করি, তখন আমাদের এটিকে এমন একটি খেলার মতো নেওয়া উচিত যেখানে আমরা চূড়ান্ত ফলাফল কখন পাবো তা নিয়ে চিন্তা না করে প্রতিটি পদক্ষেপ উপভোগ করতে পারি। তাই পরের বার যখনই আপনি কোনো নতুন দক্ষতা শেখার শুরু করবেন, কোনো নতুন অভ্যাস গ্রহণ করার চেষ্টা করবেন বা কোনো বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, তখন এই জিনিসটি মনে রাখবেন যে ফলাফল নিজেই আসবে, কেবল প্রক্রিয়াটি উপভোগ করতে শিখুন। প্রায়শই আমরা আমাদের মনে এত চিন্তা করি যে আমরা আমাদের সামনে কি আছে তা সঠিকভাবে দেখতে পাই না।
যদি আপনি আমাদের বিনামূল্যে সারাংশ পছন্দ করেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের সদস্যপদ কিনতে পারেন বা ইউপিআই এর মাধ্যমে আমাদের সমর্থন করতে পারেন। এখন আসুন সারাংশ ফিরে যাই। আমাদের মন হয় অতীতে বা ভবিষ্যতে হারিয়ে যায়। আমরা অতীতের চিন্তায় আটকে থাকি, যদি আমি সেই ভুল না করতাম, অথবা আমরা ভবিষ্যতের দিকে ছুটে চলতে থাকি। এরপর কি হবে, আমি কি সফল হতে পারবো? কিন্তু স্টার্নার এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেন। সবচেয়ে বেশি শান্তি এবং উৎপাদনশীলতা আসে যখন আমরা বর্তমান মুহূর্তে বাঁচতে শিখি। একবার ভাবুন, আপনি কি কখনো কোনো কাজ করেছেন এবং পরে ভেবেছেন, আমি এতে আমার সম্পূর্ণ মনোযোগ দিতে পারিনি, অথবা আমি কিভাবে এটি করেছি তা মনে করতে পারিনি? এর কারণ হলো, যখন আমরা কিছু করি তখন আমাদের মন প্রায়শই অন্য কোথাও ঘুরে বেড়ায়। আমরা অন্য কিছু নিয়ে ভাবছি, হয় অতীতের সমস্যা, না হয় ভবিষ্যতের উত্তেজনা। এই কারণে আমরা কোনো কাজে নিজেকে পুরোপুরি নিমজ্জিত করতে পারি না এবং যে গুণমানটি আসার কথা তা আসে না। স্টার্নার খুব সহজভাবে এই বিষয়টি ব্যাখ্যা করেন। ধরুন আপনি একটি ছবি তৈরি করছেন। যদি আপনার মনোযোগ শেষ ছবিটি কতটা খারাপ ছিল তার দিকে যায়, অথবা আপনি যদি কেবল শেষ ছবিটি কেমন দেখাবে তা নিয়ে ভাবতে থাকেন, তাহলে আপনার মনোযোগ তুলি থেকে সরে যায়। যদি তুমি স্ট্রোকের উপর মনোযোগ দাও, তাহলে তুমি ছবিটা উপভোগ করতে পারবে না এবং তোমার ফলাফল যেমনটা হওয়া উচিত তেমন হবে না। কিন্তু যদি তুমি অন্য কিছু নিয়ে চিন্তা না করে প্রতিটি স্ট্রোককে মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ অনুভব করে প্রয়োগ করো, তাহলে তোমার ছবিটা আরও ভালোভাবে ফুটে উঠবে এবং তুমি আরও তৃপ্তি উপভোগ করবে। এখানে সবচেয়ে বড় কথা হলো, আমাদের মন ভবিষ্যৎ এবং অতীতের মধ্যে দোদুল্যমান থাকে এবং আমরা বর্তমানের মধ্যে বাস করতে ভুলে যাই। কিন্তু যখন আমরা মুহূর্তের ওপর মনোযোগ দিতে শিখি, তখন আমাদের জীবনে এক ভিন্ন ধরনের স্বচ্ছতা আসে। এবার আসুন আমরা এটিকে অন্য দৃষ্টিকোণ থেকে বুঝতে পারি। ধরো তুমি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। যদি তোমার সম্পূর্ণ মনোযোগ কেবল আমি ফেল করলে কি হবে, অথবা অতীতে কম নম্বর পেয়ে থাকলে কি হবে এবং এবারও এটি কঠিন হবে, তাহলে তুমি পড়াশোনার সময় মনোযোগ দিতে পারবে না। তোমার মন উত্তেজনায় থাকবে এবং তুমি জিনিসগুলি বুঝতে পারবে না। কিন্তু যদি তুমি কেবল এই বিষয়টির উপর মনোযোগ দাও যে আমি এখন যে অধ্যায়টি পড়ছি আমাকে কেবল এটি সঠিকভাবে বুঝতে হবে, তাহলে তুমি আরও সফল হবে। তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং পরবর্তী বিষয়ে যাওয়ার আগে একটি শক্ত আঁকড়ে ধরতে পারবে। স্টার্নার বলেন যে আমাদের বেশিরভাগ উদ্বেগ এবং চাপ কেবল এই কারণেই হয় যে আমরা বর্তমান মুহূর্তে নেই। যখন আমরা কেবল এই মুহূর্তে মনোনিবেশ হই, তখন মন আরও শান্ত থাকে, বিক্ষেপ কম হয় এবং আমরা প্রতিটি কাজ আরও দক্ষতার সাথে করতে সক্ষম হই। এখন আসুন একটি দৈনন্দিন পরিস্থিতির কথা ধরা যাক, গাড়ি চালানো। আপনি যদি গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনার মনোযোগ অফিসে বসের সাথে কি কথা বলবেন বা সকালে কারোর সাথে কেন ঝগড়া হয়েছে সেদিকে থাকে, তাহলে কি হবে? এটা সম্ভব যে আপনি সঠিকভাবে ইন্ডিকেটর লাগাতে ভুলে গেছেন, লাল আলো অতিক্রম করেছেন বা অন্য গাড়ির সাথে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। তবে যদি আপনি সেই সময় কেবল গাড়ি চালানোর ওপর মনোনিবেশ করেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন এবং যাত্রাও আরও মসৃণ হবে। একইভাবে যদি আমরা কারোর সাথে কথা বলছি কিন্তু আমাদের মনোযোগ অন্য কোথাও থাকে, তাহলে অন্য ব্যক্তিও লক্ষ্য করে যে আমরা মনোযোগ দিচ্ছি না। এর অর্থ হলো আমরা মনোযোগ দিচ্ছি না, তাই আমরা ভালোভাবে যোগাযোগ করতে পারি না এবং আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারি না। কিন্তু যখন আমরা সম্পূর্ণরূপে উপস্থিত থেকে কারোর সাথে কথা বলি, অর্থাৎ আমরা অন্য ব্যক্তির কথা শোনার ওপর সম্পূর্ণ মনোযোগ দিই, তার অভিব্যক্তি লক্ষ্য করি এবং কথোপকথন উপভোগ করি, তখন আমাদের যোগাযোগ দক্ষতাও উন্নত হয় এবং অন্য ব্যক্তিও সংযোগ অনুভব করে। এখন আসুন এই পাঠটি আরেকটি আকর্ষণীয় দৃষ্টিকোণ থেকে দেখি, মননশীলতা। মননশীলতা মানে পূর্ণ সচেতনতার সাথে যে কোনো কাজ করা। উদাহরণস্বরূপ, যদি আপনি খাবার খাচ্ছেন কিন্তু সেই সময় আপনি ফোনে স্ক্রোল করছেন বা অন্য কিছু নিয়ে ভাবছেন, তাহলে আপনি সেই খাবারের স্বাদ সঠিকভাবে অনুভব করতে পারবেন না। তবে যদি আপনি প্রতিটি কামড় সাবধানে গ্রহণ করেন এবং প্রতিটি স্বাদ অনুভব করেন, তাহলে সেই খাবারটি আরও সুস্বাদু হবে। এটাই মননশীলতা। আপনি যাই করুন না কেন, পূর্ণ চেতনা এবং ইন্দ্রিয় দিয়ে করুন। সেই মুহূর্তে সম্পূর্ণরূপে থাকার মাধ্যমে এটি করুন। স্টার্নারের এই শিক্ষা আমাদের আরও শেখায় যে আমাদের অতীতের ভুলগুলিতে আটকে থাকা বা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে আমরা আমাদের বর্তমানকে নষ্ট করি। কিন্তু সত্য হলো, আমাদের কেবল বর্তমান আছে এবং আমরা এই মুহূর্তেই সেরাটা করতে পারি। একবার ভাবুন, যখন একজন সঙ্গীতশিল্পী মঞ্চে পারফর্ম করেন, তিনি কি ভাবছেন যে শেষ শোতে তার পারফরমেন্স কেমন ছিল, অথবা যদি তিনি ভুল সুর বাজান তাহলে কি হবে? না, তিনি সম্পূর্ণরূপে মুহূর্তের মধ্যে থাকেন, প্রতিটি সুর অনুভব করেন এবং কেবল তখনই তিনি একটি দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন। স্টার্নার আমাদের শেখান যে আমরা যদি আমাদের সমস্ত কাজ এই মানসিকতা নিয়ে করি যে আমাদের কেবল বর্তমানের ওপর মনোযোগ দিতে হবে, তাহলে আমাদের উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে এবং আমাদের জীবন আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে। তাই পরের বার যখন আপনি অনুভব করবেন যে আপনার মন অপ্রয়োজনীয় উদ্বেগের মধ্যে জড়িয়ে পড়েছে, তখন কেবল নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি এই মুহূর্তে কি করছি এবং আমি কি এই কাজে সম্পূর্ণরূপে বিকশিত? যদি উত্তর না হয়, তাহলে ধীরে ধীরে সেই কাজে আপনার মনোযোগ ফিরিয়ে আনুন এবং দেখুন কিভাবে পরিস্থিতি আরও ভালো হয়। বর্তমান মুহূর্তে বেঁচে থাকা কোনো জাদু কৌশল নয়, এটি একটি অভ্যেস যা ধীরে ধীরে বিকশিত হয়। কিন্তু যখন আপনি এটি শিখবেন, তখন আপনার জীবনে এক ভিন্ন ধরনের শান্তি এবং আনন্দ আসে। তাহলে কেন এখনই এটি প্র্যাকটিস শুরু করবেন না?
আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের সবচেয়ে বড় লড়াই কার সাথে? অন্যদের সাথে নয়, বরং নিজেদের সাথে। প্রতিদিন আমরা এমন অনেক মুহূর্তের সম্মুখীন হই যখন আমাদের মন একদিকে কিছু চায়, কিন্তু আমরা জানি আসলে কোনটা সঠিক। ধরুন আপনি নিশ্চয় করেছেন যে আপনার অন্যদিকে কিছু করা উচিত। তোমাকে খুব ভোরে উঠতে হবে, কিন্তু যখন অ্যালার্ম বাজে তোমার মন তোমাকে আরও কিছুক্ষণ ঘুমাতে বলে। এই মুহূর্তটি যখন আত্মনিয়ন্ত্রণ কাজে আসে, যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো এবং সঠিকটা বেছে নিতে পারো, তাহলে তুমি যে কোনো কিছুতে দক্ষতা অর্জন করতে পারো। থমাস এম স্টার্নার জোর দিয়ে বলেন যে আমাদের চিন্তাভাবনা আমাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। যদি আমাদের চিন্তাভাবনা ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিভ্রান্ত হয় এবং এদিক ওদিক ছুটে বেড়ায়, তাহলে আমাদের আচরণও একই রকম হবে। কল্পনা করো, যদি একজন খেলোয়াড় তার খেলার সময় সারাক্ষণ ভাবতে থাকে যে আমি হেরে গেলে কি হবে, অথবা গতবার ভালো খেলতে না পারলে কি হবে, তাহলে কি সে তার সেরা পারফরম্যান্স দিতে পারবে না? কারণ তার মনোযোগ খেলার উপর থাকবে না, বরং তার ভয়ের উপর থাকবে। এই কারণেই যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তারা সহজেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আত্মনিয়ন্ত্রণের অর্থ কেবল তোমার ইচ্ছাকে দমন করা নয়, বরং এর আসল অর্থ হলো তুমি বুঝতে পারো কোন জিনিস তোমার কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। ধরুন আপনি একটি ডায়েট অনুসরণ করছেন এবং আপনি জানেন যে জাঙ্ক ফুড এড়িয়ে চলা আপনার জন্য সঠিক হবে, কিন্তু যখনই আপনি আপনার প্রিয় ফাস্ট ফুডের দিকে তাকান, তখন আপনার মন বলে আজই খাই, কাল থেকে আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। যদি আপনি আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সর্বদা এই চক্রে আটকে থাকবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। স্টার্নার এই বিষয়টি আরও গভীরভাবে ব্যাখ্যা করেন যে আত্মনিয়ন্ত্রণ কেবল বাহ্যিক অভ্যাসের সাথে সম্পর্কিত নয়, বরং এটি সম্পূর্ণরূপে আমাদের মানসিকতার সাথে সম্পর্কিত। যখন আমরা আমাদের মনকে অনিয়ন্ত্রিত ছেড়ে দেই, তখন এটি সমস্ত ধরনের অবাঞ্ছিত জিনিস, নেতিবাচক চিন্তাভাবনা, বিক্ষিপ্ততা এর দিকে ছুটে যায়। এটি নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু যদি আপনি ধীরে ধীরে এটিকে প্রশিক্ষণ দেন, সঠিক পথে চলতে শেখান, তাহলে একই ঘোড়া আপনাকে যেখানে যেতে চান সেখানে নিয়ে যাবে। আমাদের মনও একই রকম। যদি আমরা এটিকে অনিয়ন্ত্রিত ছেড়ে দিই, তাহলে এটি আমাদের ভুল অভ্যাসের দিকে নিয়ে যাবে। আত্মনিয়ন্ত্রণ ধ্বংস এবং সমস্যার দিকে নিয়ে যায়, কিন্তু যদি আমরা এটি নিয়ন্ত্রণ করতে শিখি, তবে এটি আমাদের সেখানে নিয়ে যাবে যেখানে আমরা সত্যিই যেতে চাই। স্টার্নার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন যে আত্মনিয়ন্ত্রণ কেবল তখনই প্রয়োজন যখন আমরা একটি বড় লক্ষ্য অর্জনের চেষ্টা করি, তা নয়, বরং প্রতিটি ছোট মুহূর্তেই প্রয়োজন। ধরুন আপনি একটি প্রকল্পে কাজ করছেন এবং আপনার মনে হচ্ছে কিছুক্ষণের জন্য সোশ্যাল মিডিয়া চেক করা উচিত। যদি আপনি নিজেকে থামাতে না পারেন, তাহলে আপনি বুঝতেও পারবেন না যে এই কয়েকটি মুহূর্ত কখন ঘন্টায় পরিণত হয়। এই কারণেই যারা তাদের ছোট অভ্যাসগুলি নিয়ন্ত্রণ করতে শেখে, তারা দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে সক্ষম হয়। আত্মনিয়ন্ত্রণের আরেকটি আকর্ষণীয় দিক হল এটি আমাদের জীবনে শৃঙ্খলা এবং স্থিতিশীলতা আনে। যখন আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখি, তখন আমরা বাইরের জিনিসের দ্বারা কম প্রভাবিত হই। ধরুন কেউ আপনাকে রাগান্বিত করার চেষ্টা করছে। যদি আপনার নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে রেগে যাবেন এবং সম্ভবত এরকম কিছু বলবেন যার জন্য আপনি পরে অনুশোচনা করবেন। কিন্তু যদি আপনার আত্মনিয়ন্ত্রণ থাকে, তাহলে আপনি শান্ত মন দিয়ে পরিস্থিতিটি দেখবেন এবং একটি চিন্তাশীল উত্তর দেবেন। আরেকটি উদাহরণ ধরুন, যদি আপনি একজন ছাত্র হন এবং আপনাকে পড়াশোনা করতে হয়, কিন্তু আপনার ভিডিও গেম খেলার ইচ্ছা হয়। আপনি জানেন যে পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার মন বলে চলো আমরা মাত্র 10 মিনিটের জন্য গেম খেলি। যদি আপনি সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং পড়াশোনায় মনোনিবেশ করেন, তাহলে আপনি আপনার ভবিষ্যতের জন্য একটি সঠিক পদক্ষেপ নেবেন। কিন্তু যদি আপনি নিজেকে থামাতে না পারেন, তাহলে এই অভ্যাসটি ধীরে ধীরে আপনাকে উৎপাদনশীল জিনিস থেকে দূরে সরিয়ে দেয়। স্টার্নারের শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ একটি অন্তর্নির্মিত গুণ নয়, এটি একটি দক্ষতা যা অনুশীলনের সাথে বিকশিত হয়। এর মানে হলো যে আপনি যদি এখনই আপনার চিন্তাভাবনা এবং কর্ম নিয়ন্ত্রণ করতে লড়াই করছেন, তাহলে এর অর্থ এই নয় যে আপনি এটি শিখতে পারবেন না, বরং আপনি যত বেশি মনোযোগ দেবেন ততই আপনি উন্নত হবেন। এখন প্রশ্ন আসে, প্রথমে কিভাবে আত্মনিয়ন্ত্রণ বিকাশ করবেন? বিষয়ে সচেতনতা। যদি আপনি জানেন না যে আপনি কোথায় আপনার চিন্তাভাবনা এবং আচরণের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তাহলে এটি সংশোধন করা কঠিন হবে। তাই প্রথমে পর্যবেক্ষণ শুরু করুন কোন পরিস্থিতিতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্বিতীয়ত, ছোট ছোট পদক্ষেপ নিন। আত্মনিয়ন্ত্রণ রাতারাতি আসে না। যদি তুমি নিজের উপর খুব বেশি চাপ দাও, এই ভেবে যে আজ থেকে আমি 100% সুশৃঙ্খল হয়ে যাব, তাহলে সেটা বেশি দিন টিকবে না। বরং ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। ধরো তুমি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাতে চাও। প্রথমে সিদ্ধান্ত নাও যে তুমি দিনে মাত্র 1 ঘন্টা এটি ব্যবহার করবে, তারপর ধীরে ধীরে আরও কমিয়ে আনবে।
তৃতীয় জিনিস ধ্বংস এড়িয়ে চলা। যদি তুমি যে কোনো বিষয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে সবচেয়ে সহজ উপায় হলো সেই জিনিসগুলি থেকে দূরে থাকা যা তোমাকে বিভ্রান্ত করে। পড়াশোনা করার সময় যদি তুমি ফোনের কারণে বিভ্রান্ত হও, তাহলে ফোনটি সাইলেন্ট মোডে রাখো অথবা অন্য ঘরে রাখো। যদি তোমার জাঙ্ক ফুড খেতে সমস্যা হয়, তাহলে তা এড়িয়ে চলো। যদি তুমি আত্মনিয়ন্ত্রণের অভ্যাস থেকে মুক্তি না পাও, তাহলে এটি বাড়িতে আনার দরকার নেই। চতুর্থ জিনিস হলো সচেতন থাকা। যখনই তুমি অনুভব করো যে তোমার মন ভুল দিকে যাচ্ছে, তখন 1 সেকেন্ডের জন্য থামো এবং নিজেকে জিজ্ঞাসা করো এটা ঠিক কিনা। কখনো কখনো তুমি জাস্ট এটি করেই তোমার কাজ নিয়ন্ত্রণ করতে পারো। আত্মনিয়ন্ত্রণ একটি সুপার পাওয়ারের মতো। যারা এটা শেখে, যারা নিজের ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে পারে, লক্ষ্যে পৌঁছতে পারে, অভ্যাস উন্নত করতে পারে এবং আবেগকে আরও ভালোভাবে সামলাতে পারে। কিন্তু যারা এটি শেখার চেষ্টা করে না, তারা তাদের আকাঙ্ক্ষা এবং বিক্ষেপের দাস হয়ে যায়। তাহলে এখন প্রশ্নটি আপনার আত্মনিয়ন্ত্রণ আছে কিনা তা নয়, প্রশ্নটি হলো আপনি এটি শিখতে এবং অনুশীলন করতে প্রস্তুত কিনা। যদি হ্যাঁ, তাহলে এখন থেকেই আপনার ছোট ছোট সিদ্ধান্তগুলিতে মনোযোগ দেওয়া শুরু করুন এবং দেখুন আপনার জীবন ধীরে ধীরে কিভাবে উন্নত হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আমরা নতুন কিছু শিখি, তখন আমাদের নিজেদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা থাকে? ধরুন আপনি গিটার শেখা শুরু করেছেন এবং প্রথম সপ্তাহেই আপনি অনুভব করতে শুরু করেছেন যে আপনার একেবারে নিখুঁত হওয়া উচিত, কিন্তু আপনি ভুল করতে শুরু করার সাথে সাথে আপনার মনে হয় যে এটি সম্ভবত আপনার নিয়ন্ত্রণে নেই। এখানেই একটি অনুশীলনকারী মনের প্রয়োজন। স্টার্নার ব্যাখ্যা করেন যে আমরা যদি বিচার এবং উদ্বেগ ছাড়াই কিছু শেখা বা করার সময় একটি শান্ত এবং মনোযোগী মন বজায় রাখি, তাহলে আমরা দ্রুত বৃদ্ধি পেতে পারি এবং যাত্রাও উপভোগ করতে পারি। মন অনুশীলনের অর্থ হল যখনই আমরা কিছু করি, তখন আমাদের কেবল সেই জিনিসটির ওপরই মনোযোগ দেওয়া উচিত, এই ভয় ছাড়াই যে আমরা ভুল করছি কিনা বা আমাদের কতটা নিখুঁত হওয়া উচিত। যখন আমরা এই মানসিকতা গ্রহণ করি, তখন আমাদের অগ্রগতি আরও মসৃণ এবং স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু সমস্যা দেখা দেয় যখন আমরা নিজেদের বিচার করতে শুরু করি, নিজেদের ওপর চাপ প্রয়োগ করি এবং সর্বদা নিখুঁততার সন্ধান শুরু করি। ভাবুন, যখন একটি শিশু হাঁটতে শেখে, তখন সে পড়ে যায়, উঠে পড়ে এবং আবার পড়ে যায়, কিন্তু সে কখনো ভাবে না যে আমি ভালো করছি না অথবা আমার একবারে দৌড়ানো শেখা উচিত। সে কেবল জানে যে সে এখনই অনুশীলন করছে এবং ধীরে ধীরে সে এতে আরও ভালো হয়ে উঠবে। কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে এই স্বাভাবিক অনুশীলনের মানসিকতা ভুলে যেতে শুরু করি এবং পরিপূর্ণতাবাদী হওয়ার চেষ্টা শুরু করি। এই প্রক্রিয়ায় আমরা প্রয়োজনের চেয়ে বেশি নিজেদের বিচার করতে শুরু করি এবং দ্রুত হতাশ হই। স্টার্নার এই সম্পর্কে খুব সহজ একটি কথা বলেন। যখন আপনি কিছু অনুশীলন করেন, তখন আপনি নিখুঁত হচ্ছেন কিনা তা নিয়ে চিন্তা না করে প্রক্রিয়াটি উপভোগ করা উচিত। ধরুন আপনি একটি ছবি বানাচ্ছেন। যদি প্রতিটি ব্রাশ স্ট্রোকের পরে আপনি ভাবতে শুরু করেন যে এটি ঠিক দেখাচ্ছে কিনা, চূড়ান্ত ছবিটা ভালো হবে কিনা, উপাদানের স্থান নির্ধারণ, তাহলে আপনি কখনোই সেই প্রক্রিয়াটি উপভোগ করতে পারবেন না। কিন্তু যদি আপনি কেবল এই চিন্তা করে একটি ছবি বানান যে আপনি এখনও শিখছেন এবং প্রতিটি স্ট্রোক আপনাকে আরও ভালো করে তুলছে, তাহলে আপনি আরও স্বাচ্ছন্দ্যময় এবং সৃজনশীল উপায়ে কাজ করতে সক্ষম হবেন। যদি আমরা এই জিনিসটি অন্য কোনো কার্যকলাপে প্রয়োগ করি, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ধরুন আপনি পিয়ানো শিখছেন। যদি প্রতিবার আপনি ভুল করেন এবং ভাবেন যে আমি কেন এটি করতে পারছি না, তাহলে আপনার মন টেনশনে চলে যাবে এবং আপনি আরও ভুল করতে শুরু করবেন। কিন্তু যদি আপনি এই দৃষ্টিকোণ থেকে দেখেন যে এই মুহূর্তে আমি কেবল অনুশীলন করছি এবং প্রতিটি স্ট্রোক আমাকে আরও ভালো করে তুলছে, তাহলে আপনি কখনোই প্রক্রিয়াটি উপভোগ করতে পারবেন না। ভুলগুলি আমার শেখার একটি অংশ, তাই আপনি চাপ ছাড়াই দ্রুত শিখবেন। স্টার্নার এই মানসিকতা গ্রহণের দুটি বড় সুবিধা ব্যাখ্যা করেন: শান্তি এবং মনোযোগ। যখন আমরা বুঝতে পারি যে আমরা কোনো কিছু নিখুঁত করার চেষ্টা করার পরিবর্তে কেবল অনুশীলন করছি, তখন আমাদের থেকে পরিপূর্ণতার চাপ দূর হয়ে যায়, আমরা আরও শান্ত থাকি এবং সেই কাজে আরও ভালোভাবে মনোযোগ দিতে পারি। আসুন আমরা এটিকে অন্য দৃষ্টিকোণ থেকে বুঝতে পারি। ধরুন আপনি জিমে যেতে শুরু করেছেন এবং আপনি দ্রুত ফলাফল চান। যদি প্রতিদিন আপনি দেখতে শুরু করেন যে আমার পেশি কতটা বৃদ্ধি পেয়েছে, আমার ওজন কতটা হ্রাস পেয়েছে, তাহলে আপনি নিজের উপর খুব বেশি চাপ সৃষ্টি করবেন এবং যদি ফলাফল তাৎক্ষণিকভাবে দেখা না যায়, তাহলে আপনি হতাশ হতে পারেন। কিন্তু যদি আপনি এই মানসিকতা গ্রহণ করেন যে আমি কেবল অনুশীলন করছি এবং আমার মনোযোগ কেবল প্রতিদিন আরও ভালো হওয়ার দিকে, তাহলে আপনি চাপ ছাড়াই জিমে যাবেন এবং আরও ভালো ফলাফল পাবেন। স্টার্নার আরও ব্যাখ্যা করেন যে যখন আমরা অনুশীলনকারী মন গ্রহণ করি, তখন আমরা দীর্ঘ সময়ের জন্য জিনিসগুলি যে থাকি। অনেক মানুষ একটি নতুন দক্ষতা শিখতে শুরু করে কিন্তু কয়েকদিনের মধ্যেই হাল ছেড়ে দেয়, কারণ তারা নিজের কাছ থেকে খুব বেশি আশা করে এবং যখন তারা তাদের প্রত্যাশার অনুযায়ী পারফর্ম করতে সক্ষম হয় না, তখন হতাশ হয়। কিন্তু যদি আমরা কেবল এই মানসিকতা বজায় রাখি যে আমি প্রতিদিন আরও ভালো হয়ে উঠছি, তাহলে আমরা দীর্ঘ সময়ের জন্য যে কোনো কিছু চালিয়ে যেতে পারি এবং এতে দক্ষতা অর্জন করতে পারি। আমরা এই মানসিকতা পড়াশোনারও প্রয়োগ
প্রয়োগ করতে পারি। অনেক শিক্ষার্থী মনে করে যে তাদের অবিলম্বে সবকিছু নিখুঁতভাবে শেখা উচিত। যদি কোনো বিষয় কঠিন মনে হয় তাহলে তারা নিজেদের বিচার করতে শুরু করে এবং ভাবে যে হয়তো আমি এটা করতে পারবো না। কিন্তু যদি তারা এই মানসিকতা গ্রহণ করে যে আমি শুধু অনুশীলন করছি এবং প্রতিদিন আরও ভালো হয়ে উঠছি, তাহলে তারা কোনো চাপ ছাড়াই শিখতে পারবে এবং দীর্ঘমেয়াদ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। মন অনুশীলনের অর্থ হলো আমরা প্রতিটি কার্যকলাপকে এমন একটি খেলার মতো গ্রহণ করি যেখানে আমাদের লক্ষ্য কেবল উপভোগ করা এবং ধীরে ধীরে আরও ভালো হওয়া। যখন আমরা এই মানসিকতা গ্রহণ করি তখন আমরা ছোট ছোট বিষয়ে বিরক্ত হওয়া বন্ধ করি। এখন আসুন এটি সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করি। ধরুন আপনি আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করতে চান। যদি আপনি প্রতিটি কথোপকথনের পরে ভাবতে শুরু করেন যে আপনি সঠিক কথা বলেছেন কিনা বা অন্য ব্যক্তি আমার কথা পছন্দ করেছে কিনা, তাহলে আপনি নিজেকে খুব বেশি বিচার করবেন এবং আপনি সম্ভবত আরও ভালোভাবে যোগাযোগ করতে পারবেন না। কিন্তু যদি তুমি এটাকে একটা অভ্যেস হিসেবে দেখো এবং মনে করো যে আমি ধীরে ধীরে আমার কথোপকথন উন্নত করছি, তাহলে তুমি আরও স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী বোধ করবে। স্টার্নার আরও ব্যাখ্যা করেন যে অনুশীলনকারী মন আমাদের ক্লান্ত হওয়া বা দ্রুত হাল ছেড়ে দেওয়া থেকে বাঁচায়। যখন আমরা এই মানসিকতা গ্রহণ করি যে আমরা কেবল এই যাত্রা উপভোগ করছি এবং প্রতিদিন নতুন কিছু শিখছি, তখন আমরা দীর্ঘ সময়ের জন্য অনুপ্রাণিত থাকি। অনুশীলনকারী মন গ্রহণ করার সবচেয়ে সহজ উপায় হলো যখনই তুমি কিছু করছো তখন নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো, আমি কি এটি একটি পরিপূর্ণতাবাদী মানসিকতা নিয়ে করছি নাকি একটি অনুশীলনকারী মানসিকতা নিয়ে করছি? যদি তুমি প্রতিবার নিজেকে বিচার করো এবং নিখুঁত হওয়ার চাপ গ্রহণ করো, তাহলে এটি একটি লাল পতাকা। সেই সময় নিজেকে মনে করিয়ে দাও যে আমি কেবল অনুশীলন করছি এবং আমার কাজ প্রতিদিন আরও ভালো হওয়া। যখন আমরা এই মানসিকতা গ্রহণ করতে শিখি তখন আমাদের জীবন অনেক সহজ এবং মজাদার হয়ে ওঠে। আমরা সব কিছু করতে পারি। আমরা উদ্বেগ বা নিখুঁততার চাপ অনুভব করি না, বরং আমরা প্রতিটি কার্যকলাপ উপভোগ করি এবং ধীরে ধীরে এটি আয়ত্ত করি। এটি টমাস এম টার্নারের বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। পরিপূর্ণতার ওপর মনোনিবেশ করবেন না, কেবল অনুশীলন চালিয়ে যান এবং যাত্রা উপভোগ করুন। তুমি কি কখনো ভেবে দেখেছ যে যখন আমরা নতুন কিছু শিখি তখন সবচেয়ে বড় বাধা কি? আমাদের নিজস্ব বিচার। নতুন কিছু চেষ্টা করার সাথে সাথে আমাদের মন আমাদের বিচার করতে শুরু করে। আমি কেন এত ভালো করছি না? কেন আমি এটা করতে পারছি না? হয়তো আমি কখনোই এতে ভালো হতে পারবো না। এটাই সেই ধরন যা আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। থমাস এম টার্নার এই সম্পর্কে একটি খুব সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি বলেছেন, DC পদ্ধতি, ডু, অবজার্ভ, কারেক্ট। এই পদ্ধতিতে বলা হয়েছে যে যখনই তুমি কিছু শিখছো তখন নিজেকে বিচার না করেই তা করো। প্রথমে পদক্ষেপ নাও, তারপর পর্যবেক্ষণ করো কি ঠিক হয়েছে এবং কি ভুল হয়েছে, এবং তারপর কোনো মানসিক চাপ ছাড়াই তা সংশোধন করো। যখন আমরা এই মানসিকতা নিয়ে কিছু করি তখন আমরা দ্রুত শিখি এবং কোনো অপ্রয়োজনীয় চাপ ছাড়াই আরও ভালো হয়ে উঠি। কল্পনা করো তুমি গাড়ি চালানো শিখছো। যদি প্রতিবার গিয়ার পরিবর্তন করার সময় তুমি নিজেকে বিচার করতে শুরু করো যে আমি কেন কম্পোনেন্ট প্লেসমেন্ট সঠিকভাবে করতে পারছি না, তাহলে তুমি কি আরাম করে শিখতে পারবে? সম্ভবত না। কিন্তু যদি তুমি এটিকে একটি সহজ প্রক্রিয়া হিসেবে দেখো, প্রথমে গিয়ার পরিবর্তন করো, তারপর দেখো কি ঠিক হয়েছে, কি ভুল হয়েছে এবং তারপর উন্নতি করো। পরের বার আরও সাবধানে কিছু করো, তাহলে তুমি অপ্রয়োজনীয় চাপ ছাড়াই দ্রুত শিখতে পারবে। এটি হলো DC পদ্ধতি। নিজেকে বিচার না করে পর্যবেক্ষণ করো এবং ধীরে ধীরে উন্নতি করতে থাকো। এখন এটি অন্য যে কোনো কার্যকলাপে প্রয়োগ করো। ধরো তুমি জনসম্মুখে বক্তৃতা শিখছো। মঞ্চে ওঠার সাথে সাথে যদি তুমি ভাবতে শুরু করো যে আমি ভুল কথা বললে কি হবে বা লোকেরা কি ভাববে, তাহলে তোমার সম্পূর্ণ মনোযোগ তোমার বিচার বুদ্ধির ওপর যাবে, তোমার পারফরম্যান্সের ওপর নয়। কিন্তু যদি তুমি এই মানসিকতা নিয়ে যাও যে প্রথমে আমি কথা বলবো, তারপর দেখব কোনটা ঠিক হয়েছে আর কোনটা হয়নি, পর্যবেক্ষণ করো এবং তারপর যদি তুমি পরের বার সংশোধন করো, তাহলে তুমি দ্রুত উন্নতি করবে এবং অপ্রয়োজনীয় চাপ ছাড়াই আরও ভালো বক্তা হয়ে উঠবে। DC পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটি আমাদের নেতিবাচক আবেগ থেকে রক্ষা করে। যখন আমরা নিজেদের ওপর খুব বেশি বিচার করি তখন আমরা ভয় এবং উদ্বেগের মধ্যে আটকা পড়ি। আমরা মনে করি যে যদি আমরা ভুল করি
তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে এবং এই ভয়ের কারণে আমরা নতুন কিছু চেষ্টা করতে ভয় পেতে শুরু করি। কিন্তু যখন আমরা নিজেদের মনে করি যে আমি এখনো শিখছি এবং আমার প্রতিটি ভুল উন্নতির জন্য, নিজেকে বিচার করার জন্য নয়, তখন আমরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আরও ভালো পারফর্ম করি। আসুন আমরা এটি একজন সঙ্গীতজ্ঞের দৃষ্টিকোণ থেকে বুঝি। ধরুন কেউ পিয়ানো শিখছে। যদি সে প্রতিবার ভুল সুর বাজায়, সে নিজের ওপর রাগ করতে শুরু করে এবং ভাবে যে আমি কতটা অকেজো, তাহলে তার মন ভয়ে ভরে যাবে এবং সে আরও ভুল করবে। কিন্তু যদি সে এই মানসিকতা বজায় রাখে যে ঠিক আছে, আমি ভুল সুর বাজাই, এখন আমি লক্ষ্য করি ভুলটি কোথায় হয়েছে এবং পরের বার সে তা সংশোধন করে, সে কোনো মানসিক চাপ ছাড়াই দ্রুত শিখতে সক্ষম হবে। স্টার্নার ব্যাখ্যা করেন যে যখনই আমরা নতুন কিছু শিখছি, তখন আমাদের নিজেদের উপর খুব বেশি কঠোর হওয়ার দরকার নেই, বরং আমাদের কেবল একজন বিজ্ঞানীর মতো শান্ত এবং পর্যবেক্ষণশীল মানসিকতা রাখা উচিত, যা একটি পরীক্ষা করছে। যখন একজন বিজ্ঞানী একটি নতুন পরীক্ষা করে এবং ফলাফল তার প্রত্যাশা অনুযায়ী না আসে, তাহলে সে কি নিজেকে দোষ দেয়? না, সে কেবল দেখে যে সে কোথায় ভুল করেছে এবং তারপর পরের বার তা সংশোধন করে। আমাদেরও একই মানসিকতা গ্রহণ করা উচিত। এখন ভাবুন, আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করেন, যদি প্রথম মাসে আপনি যতটা ভেবেছিলেন ততটা লাভ না করেন, তাহলে আপনার কাছে দুটি বিকল্প আছে। হয় নিজেকে অভিশাপ দেওয়া শুরু করুন যে আমি ব্যবসায় ভালো নই, অথবা ডিসি পদ্ধতি গ্রহণ করুন। প্রথমে তুমি কি করেছো তা দেখো, তারপর লক্ষ্য করো কোনটা ঠিক হয়েছে এবং কোনটা ভুল হয়েছে, এবং তারপর পরের বার সেই অনুযায়ী উন্নতি করো। যদি তুমি দ্বিতীয় পদ্ধতিটি গ্রহণ করো, তাহলে তুমি আশা না হারিয়ে তোমার ব্যবসার উন্নতি করতে পারবে। এই পদ্ধতির সবচেয়ে ভালো সুবিধা হলো এটি আমাদেরকে সব কিছুকে একটি স্বাভাবিক শেখার প্রক্রিয়া হিসেবে দেখতে সাহায্য করে। যখন আমরা এই মানসিকতা গ্রহণ করি যে প্রতিটি ভুলই শেখার সুযোগ, ব্যর্থতা নয়, তখন আমরা জীবনে অনেক বেশি উৎপাদনশীল এবং সুখী হয়ে উঠি। এখন এটি সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করো। ধরো তুমি তোমার যোগাযোগ দক্ষতা উন্নত করতে চাও। যদি প্রতিবার কারো সাথে কথা বলার সময় কিছু ভুল হয়ে যায়, তুমি নিজেকে দোষারোপ করতে শুরু করো যে আমি ঠিকভাবে কথা বলিনি, তাহলে তুমি খুব ধৈর্য ধরবে। ধীরে ধীরে তুমি মানুষের সাথে কথা বলা এড়িয়ে চলতে শুরু করবে। কিন্তু যদি তুমি এই মানসিকতা ধরে রাখো যে ঠিক আছে, আমি আজ কথা বলেছি, এখন আমি দেখতে পাচ্ছি কোনটা ভালো হয়েছে এবং কোনটা উন্নত করা প্রয়োজন, এবং পরের বার আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব, তাহলে তুমি কোনো ভয় ছাড়াই তোমার দক্ষতা উন্নত করতে পারবে। স্টার্নার এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন। যখন আমরা নিজেদের বিচার করা বন্ধ করি, তখন আমরা আরও সৃজনশীল এবং দক্ষ হয়ে উঠি। যখন আমরা কোনো অপ্রয়োজনীয় চাপ ছাড়াই আমাদের মনকে মুক্ত রাখি, তখন আমরা আরও ভালো পারফরমেন্স দিতে সক্ষম হই। একজন শিল্পীর দৃষ্টিকোণ থেকে দেখুন, একজন চিত্রশিল্পী যদি প্রতিবার ব্রাশ ব্যবহার করার আগে ভাবেন এটি নিখুঁত না হলে কি হবে, তাহলে সে কখনোই স্বাধীনভাবে ছবি আঁকতে পারবে না। কিন্তু যদি সে এই মানসিকতা গ্রহণ করে যে আমি কেবল আমার ছবি উপভোগ করব, যাই ঘটুক না কেন, আমি পরে এটি দেখব এবং এটি উন্নত করব, তাহলে তার সৃজনশীলতা প্রকাশ্যে বেরিয়ে আসবে। একইভাবে যদি তুমি একটি নতুন ভাষা শিখো এবং প্রতিবার ভুল উচ্চারণ করতে ভয় পাও, তাহলে তুমি কখনোই স্বাধীনভাবে কথা বলতে পারবে না। কিন্তু যদি তুমি মানসিকতা গ্রহণ করো যে আমি প্রথমে চেষ্টা করব, তারপর দেখব কোনটা ঠিক ছিল আর কোনটা ভুল ছিল এবং তারপর সংশোধন করব, তাহলে তুমি কোনো দ্বিধা ছাড়াই দ্রুত শিখতে পারবে। এটাই ডক্টর মেথডের আসল জাদু। এটি আমাদের জীবনকে এমন একটি পরীক্ষা হিসেবে দেখতে অভ্যস্ত করে তোলে, যেখানে প্রতিটি ভুল কেবল শেখার একটি অংশ এবং এমন কিছু নয় যা আমাদের ভয় পাওয়া উচিত। তাই এখন প্রশ্ন এই নয় যে আমরা ভুল করব কি করব না, কারণ ভুল অবশ্যই হবে। প্রশ্ন হলো আমরা কি সেই ভুলগুলি দেখে নিজেদের বিচার করব, নাকি পর্যবেক্ষক হিসেবে দেখব এবং ধীরে ধীরে উন্নতি করব। যদি আমরা দ্বিতীয় বিকল্পটি বেছে নিই, তাহলে আমাদের জীবন অনেক সহজ এবং মজাদার হয়ে উঠবে। আমরা সবকিছুতে নিখুঁততা নিয়ে চিন্তা করব না, বরং আমরা কেবল যাত্রা উপভোগ করব এবং ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাব। এটি টমাস এম স্টার্নারের শিক্ষা। নিজেকে বিচার করো না, কেবল পর্যবেক্ষণ করো, উন্নতি করো এবং এগিয়ে যেতে থাকো। আসলে আমাদের সবচেয়ে বড় বাধা হলো আমাদের নিজস্ব মন। যখন আমরা নিজেদের বিচার করা বন্ধ করে কেবল শেখার যাত্রা শুরু করি, যখন আমরা উপভোগ করতে শুরু করি, তখনই আমরা সত্যিকার অর্থে বেড়ে উঠতে পারি। স্টার্নারের ডিসি পদ্ধতি আমাদের এটাই শেখায়। নিজের ওপর কঠোর হবেন না,
কেবল একজন পর্যবেক্ষক হিসেবে সবকিছু দেখুন এবং ধীরে ধীরে উন্নতি করতে থাকুন। যদি আপনি প্রতিটি ভুলের জন্য নিজেকে অভিশাপ দেন, তাহলে আপনি কখনোই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন না। কিন্তু যদি আপনি এটিকে একটি পরীক্ষা হিসেবে দেখেন, তাহলে প্রতিটি ভুল আপনাকে একটি নতুন শিক্ষা দেবে এবং আপনি কোনো ভয় এবং কোনো বোঝা ছাড়াই আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে সক্ষম হবেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কত দ্রুত নিখুঁত হয়ে উঠবেন তা নয়, বরং নিজেকে বিচার না করে আপনি কতটা ধারাবাহিকভাবে এগিয়ে যাবেন। যখন আপনি এই মানসিকতা গ্রহণ করবেন যে আমি শিখছি এবং প্রতিটি ভুল আমার উন্নতির একটি অংশ, তখন আপনি কেবল সুখী হবেন না, বরং দ্রুত সাফল্য অর্জন করবেন। তাই পরের বার যখন আপনি কোনো কিছুতে ভুল করবেন, তখন নিজেকে অভিশাপ দেবেন না। 1 সেকেন্ডের জন্য থামুন এবং ভাবুন, আমি এটি করেছি, আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি এবং এখন আমি উন্নতি করব। এই মানসিকতা আপনাকে সাফল্য এবং সন্তুষ্টি এনে দেবে। তো বন্ধুরা, আজকের আমাদের বইয়ের সারাংশটি আপনার পছন্দ হয়েছে? মন্তব্য করে আমাদের জানান এবং সারাংশটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ।